নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। মন্ত্রীপুত্রের অসুস্থ ছেলের মুখে মহারানীমা শব্দটা শুনে পাগলা হাকিমের চোখে শয়তানি চমক দেখা গেল এবং সে ঝুলির ভিতর হাত দিয়ে তার ছুরিটাকে দেখে নিল। কিন্তু এসব কিছুই মাধব বুঝতে পারল না। সে তার কাছ থেকে কিছু স্বর্ণমুদ্রা বার করে বলল, এই নিন হাকিম সাহেব, আপনার জড়িবুটির দাম, আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পাগলা হাকিম হেসে বলল, আমার মতো ফকিরের আবার সোনার উপর কি দরকার, শুধু আমাকে দয়া করে বাইরে পর্যন্ত এগিয়ে দাও, অন্ধকারে আমি ভালো দেখতে পাই না। অবশ্যই, আসুন, আমার সঙ্গে আসুন। এ কথা বলে মাধব ঘর থেকে বেরিয়ে এলো। হাকিমও আস্তে আস্তে মাধবের পিছু পিছু হাঁটতে লাগলো। সে সময় সেই বাড়িতে পুরোপুরি নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। প্রাসাদের বাইরের পাশের গলি পর্যন্ত এসে পাগলা হাকিম খুব সাবধানে থলি থেকে ছুরি বার করলো। হঠাৎ মাধবের কেমন যেন সন্দেহ হলো। আরো সঙ্গে সঙ্গে পিছন দিকে ঘুরে তাকালো। পাগলা হাকিমের হাতে ছুরি দেখে ভয় পেয়ে বলল, কে তুই? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওর গলা পাগলা হাকিমের মজবুত হাতের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। পাগলা হাকিম মাধবের গলায় ছুরি ধরে হেসে বলল, তোর এই প্রশ্নের উত্তর তুই নয়, তোর মহারানী পাবে। এ কথা বলে ও এক ঝটকায় ছুরি দিয়ে মাধবের গলা কেটে ফেলল। মাধব না নিজেকে সামলাতে পারল আর না চিৎকার করার সুযোগ পেল। ও ওখানেই পড়ে মারা গেল। রাত অনেক হয়ে গিয়েছিল। ওদিকে রাজমহলে চন্দ্রাবতী নিজের ঘরে একা বসেছিল। বীরেন্দ্র প্রতাপ তখনও ফিরে আসেনি। চন্দ্রাবতীর মনে যমুনা যাযাবরীকে নিয়ে নানা প্রশ্ন জাগছিল। ও মনে মনে বলছিল, এমন নয় তো যে যমুনা সত্যি সত্যি আমার প্রতি বিশ্বাস্ত, ও রাজমাতার বিশ্বাস হাসিল করে তার প্রতিটা পদক্ষেপ আমাকে জানাতে চায়। আর এমন নয় তো যে ও আমার বিশ্বস্ত হয়ে আমার প্রতিটা পদক্ষেপের খবর রাজমাতাকে পৌঁছে দিতে চায়। এসব ভাবতে ভাবতে চন্দ্রাবতী এত অস্থির হয়ে উঠল যে ভাবতে ভাবতেই ঘরের মধ্যে অস্থির হয়ে পায়চারি করতে লাগলো। তখনই ওর নজর হঠাৎ পড়ল বিছানার পাশে রাখা ওর ছবির দিকে। চন্দ্রাবতীর মাথা ঘুরতে লাগলো। আশ্চর্য ব্যাপার, ও মনে মনে বলল, ওই সওদাগর উমেশ চন্দ্রের সঙ্গে মাত্র একবার দেখা হয়েছে আমার, তাও মাত্র কিছু মুহূর্তের জন্য পুরুষের ছদ্মবেশে, আর ও আমার এত সুন্দর ছবি তৈরি করে ফেলল। আমার চোখ নাক এতটাই নিখুঁত যে মনে হচ্ছে আমার ছবি ওর মনের মধ্যে অনেক আগে থেকেই গাঁথা ছিল। চন্দ্রাবতীর হৃদস্পন্দন বেড়ে গেল। এসব কি হচ্ছে? ওর মনের মধ্যে তোলপাড় হতে লাগলো। রাজমহলের ভিতরে আর বাইরে দুদিকেই আমার বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র রচনা করা হচ্ছে মনে হয়। এই সব কিছুর পিছনে বীরেন্দ্র প্রতাপের হাত নেই তো? ওই কালো পোশাক পরা লোকটা যে আমার পিছু নেয়, সে বীরেন্দ্র প্রতাপের গোয়েন্দা নয় তো? যদি সেরকমই হতো তাহলে বীরেন্দ্র প্রতাপ বাচ্চাটার ব্যাপারে এতদিনে তো জেনে যেত, আর এতক্ষণ ও চুপ করে বসে থাকতো না। চন্দ্রাবতী নিজের খেয়ালে এতটাই মগ্ন ছিল যে ও খেয়ালই করল না যে কেউ নিঃশব্দে ঘরে প্রবেশ করেছিল।
সে পিছন থেকে চন্দ্রপতিকে জড়িয়ে ধরল। চন্দ্রপতি ঘাবড়ে গিয়ে চিৎকার করতে যাচ্ছিল। তখনই সেই লোকটা চন্দ্রপতির মুখে হাত রেখে বলল, আরে মহারানী, আমি আপনার মহারাজ। চন্দ্রবতী চমকে দেখল বীরেন্দ্র প্রতাপ ব্যঙ্গ করে জোরে জোরে হাসতে লাগলো। আপনি আপনি কখন এলেন? চন্দ্রবতী নিজেকে সামলে নিয়ে বলল, আমি তো কখন থেকে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। দাঁড়ান, আমি আপনার ভোজনের ব্যবস্থা করি। আরে না চন্দ্রাবতী। বীরেন্দ্র প্রতাপ ওকে ধরে বিছানায় বসিয়ে বলল, তুমি শুধু আমার সঙ্গে বসো, আমি ভোজন করেই এসেছি। তাছাড়াও তুমি আমাকে মিথ্যে কেন বললে? চন্দ্রাবতীর হৃদস্পন্দন আরো বেড়ে গেল। তার মানে চন্দ্রাবতীর সত্যিটা ও জেনে গেছে, কিন্তু কোন সত্যিটা? কি 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 মিথ্যে? নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলো। কোন মিথ্যে কথা আপনি বলছেন? এই যে তুমি বললে এতক্ষণ ধরে তুমি নাকি আমার জন্যই অপেক্ষা করছিলে। বীরেন্দ্র প্রতাপ দ্রুত বলল, আমি কিন্তু অনেকক্ষণ থেকেই তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। না জানি তুমি কোন চিন্তায় ডুবে গিয়েছিলে, দুশ্চিন্তায় এদিক ওদিক পায়চারি করছিলে। চন্দ্রাবতী নিশ্চিন্ত হয়ে গভীর শ্বাস নিল, তারপর হেসে বলল, আমি ওই তো আপনার জন্যই এত অস্থির হচ্ছিলাম। তাই বুঝি? বীরেন্দ্র প্রতাপ ওর চোখের দিকে তাকিয়ে বলল, আমার জন্য এত চিন্তা করতে শুরু করেছো তুমি? তাহলে বলো, যদি আমার কিছু হয়ে যেত তাহলে কি করতে তুমি? চন্দ্রাবতীর সঙ্গে সঙ্গে বুঝে গেল বীরেন্দ্র প্রতাপ ওকে পরীক্ষা করছে। ও কথা ঘুরিয়ে বলল, আমি থাকতে আপনার কিছু হতেই পারে না মহারাজ। আর আপনি এই সমস্ত আজে বাজে কথা বলবেন না তো। কতটা ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। তাড়াতাড়ি পোশাক পাল্টে বিশ্রাম করুন। বীরেন্দ্র প্রতাপ একটু হেসে বলল, ঠিক আছে, আমি যতক্ষণে কাপড় পাল্টাচ্ছি ততক্ষণে তুমি আমার জন্য এক পেয়ালা সুরা প্রস্তুত করো। তোমার হাত থেকে এক পেয়ালা সুরা পান করলে যে আমি কত সুখ পাই তা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। এরকম আমি কখনো মোহিনীর সঙ্গেও। এ কথা বলতে বলতে ও চুপ করে গেল। একটু বেশি উৎসাহে ও মোহিনীর নাম বলে ফেলেছিল। ও চুপ করে তাড়াতাড়ি পোশাক পাল্টাতে শুরু করলো। কিন্তু চন্দ্রাবতী এ কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। ও চুপচাপ বীরেন্দ্র প্রতাপের পেয়ালায় সুরা ঢালতে লাগলো। আচ্ছা চন্দ্রাবতী, বীরেন্দ্র প্রতাপ অপ্রস্তুত ভাব কাটানোর জন্য বলল, আজ আমি অনেক এলাকার অনেক মানুষের সঙ্গে আম দরবার করেছি। সত্যি আমাদের রাজ্যের অবস্থা খুবই দুর্বল। চারিদিকে ভ্রষ্টাচার আর অব্যবস্থার পরিকাঠামো। আমি আমার কিছু শত্রু রাজ্যের গোয়েন্দাগিরিও করিয়েছি, কিন্তু এখনো জানতে পারলাম না যে কে ছিল যে আমার রাজ্যে ধ্বংস ডেকে এনেছিল, আর ওই তান্ত্রিককে কে পাঠিয়েছিল। এ কথা শুনে চন্দ্রাবতীর না জানি কি মনে হলো। ও বলে উঠল, আচ্ছা, এই বুদিগড় রাজ্যের ব্যাপারে আপনার কি মনে হয়? বীরেন্দ্র প্রতাপ একেবারে চমকে উঠল। তারপর চন্দ্রাবতীর দিকে গভীরভাবে তাকিয়ে বলল, বুদিগড়? বুদিগড় রাজ্য তো আমার বন্ধু রাজ্য। ওখানকার মহারাজের সঙ্গে আমার বাবার সম্পর্ক খুবই ভালো ছিল। আর ওখানকার বড় রাজকুমার কুমার কপোতাক্ষ, সে তো আমার পরম মিত্র। এই কিছুদিন আগেই আমি ওকে বিক্রমগড়ে আসার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিলাম।
চন্দ্রাবতী চুপ করে গেল। দেখো চন্দ্রাবতী, বীরেন্দ্র প্রতাপ ওকে কাছে টেনে নিয়ে বলল, তুমি এইসব দুশ্চিন্তা ছেড়ে দাও। তাছাড়াও আমি চাই খুব শিগগির একটা ছোট্ট রাজকুমার আসুক, যাতে তুমি সব কিছু ভুলে গিয়ে বিক্রমগড়ের নতুন উত্তরাধিকারীকে লালন পালন করো, তাকে নিজের মতো যোগ্য আর বুদ্ধিমান যোদ্ধা তৈরি করো। ছোট্ট রাজকুমারের কথা শুনে চন্দ্রাবতীর মুখ লজ্জায় লাল হয়ে গেল। আরও চোখের সামনে হঠাৎই ওই বাচ্চাটার শিশুসুলভ মুখটা ভেসে উঠল, যাকে ও মাধবের কাছে রেখে এসেছিল। গোপাল, ও খুব চাপা স্বরে বলে উঠল। বীরেন্দ্র প্রতাপ ওকে জড়িয়ে ধরে বলল, ও, নামও ভেবে নিয়েছ তুমি? বাহ, ঠিক আছে, আমিও ওকে এই নামেই ডাকবো। আমার নিজের রক্ত, আমার সূর্য বংশের প্রদীপ। একথা বলে ও নিজের ঠোঁট চন্দ্রাবতীর ঠোঁটে রাখল। পরদিন সকালে চন্দ্রাবতীর চোখ দেরিতে খুলল। ও দেখল বীরেন্দ্র প্রতাপ উপস্থিত নেই। ও একটা আলিস্যি ভেঙে বিছানা থেকে উঠতেই সোনাল ঘরে ঢুকল। হায় হায় মহারানীমা, ও আনন্দে উৎসাহিত হয়ে বলে উঠল, আজ তো আপনার মুখ সদ্য প্রস্ফুটিত ফুলের মতো লাগছে। মনে হচ্ছে কাল রাত্রে আমাদের মহারাজ। ওর কথা শেষ হওয়ার আগেই চন্দ্রাবতী নকল রাগ দেখিয়ে চোখ দেখালো। ও তা দেখে খিলখিল করে হেসে বলল, আরে আরে মহারানীমা, আমাদের কিন্নারদের কাছে আবার কিসের লজ্জা? সত্যি বলছি, যদি আমার জায়গায় রাজমাতা আপনাকে দেখতেন না, তাহলে ওনার বুকে আগুন জ্বলে উঠত। উনি তো একেবারেই চান না মহারাজ আর আপনার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সেই জন্যই তো ওই পোড়ার মুখী যমুনাকে প্রস্তুত করছেন উনি। ওনার দাসী সবিতা রাজ পরিবারের শাহী চাল চলন শেখাচ্ছে ওকে। রাজমাতা অনেক অলংকার আর রেশমের পোশাকও দিয়েছেন ওই যাযাবরীকে। হ্যাঁ। এ কথা শুনে চন্দ্রাবতী কিছু ভেবে বলল, তোমার সন্দেহই তো ঠিক মনে হচ্ছে সোনাল। এই যমুনা আমার বিশ্বাস ভাঙতে পারে, সেজন্য তুমি ওর উপর সব সময় নজর রেখো। ওই কালো কাপড় পরা লোকটা, জানো তো, কাল ওই বাড়িতে আশেপাশে ঘোরাঘুরি করছিল। ওই বাড়ির ব্যাপারে আমরা দুজন ছাড়া এই যমুনাই জানে। হতে পারে সেই লোকটা হয়তো এরই সঙ্গী। সোনাল সঙ্গে সঙ্গে বলে উঠল, আগে হ্যাঁ মহারানীমা, এরকম তো হতেই পারে। কারণ কাল যখন আপনি মাধবের বন্ধুর বাড়িতে গেছিলেন না, তখন আমি যমুনাকে শাহী উদ্যানে হাঁটাহাঁটি করতে দেখেছি। নিশ্চয়ই ও ওখান থেকে ওর কোনো লোককে খবর পাঠিয়েছে, জানেন? এ কথা শুনে চন্দ্রাবতীর ওই বাচ্চাটার কথা মনে পড়ল। সোনাল, ও অস্থির হয়ে বলে উঠল, আমি এক্ষুনি ওই বাচ্চাটার সঙ্গে দেখা করতে চাই। কাল সারা রাত আমার ওর কথা খুব মনে পড়েছে, আর না জানি কেন আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কোথাও কোনো খারাপ কিছু হলো না তো? সোনালও একটু ঘাবড়ে গেল। কিন্তু মহারানীমা, ও জিজ্ঞাসা করল, যদি মহারাজ আপনার ঘরে আসেন, তখন উনি আপনার ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তো আমি কি বলবো? সেসবের চিন্তা করো না। চন্দ্রাবতী দ্রুত পুরুষের ছদ্মবেশ ধারণ করতে লাগলো। আমি ফিরে এসে কোনো বাহানা দিয়ে দেব। তুমি দ্রুত যাও আর যমুনার উপর নজর রাখো। ও ও যেন কোনো গন্ডগোল না করতে পারে।
সঙ্গে সঙ্গে সোনাল রানীমহলের দিকে দৌড়ল। এদিকে চন্দ্রবতী ঘরের জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে যখন চন্দ্রবতী ওই বাড়িতে পৌঁছল, দেখল দরজা বাইরে থেকে বন্ধ। চন্দ্রবতীর হৃদস্পন্দন বেড়ে গেল। যা ভয় করছিলাম মনে হচ্ছে তাই হয়েছে। ও দরজা ভেঙে ভিতরে ঢুকে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির আঙিনায় দুটো রক্তাক্ত শব পড়েছিল, তার মধ্যে একটা মাধবের আর একটা ওই বাড়ির চাকরের। হে ভগবান, এসব কি? চন্দ্রবতীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার সব থেকে বিশ্বস্ত গুপ্তচর মাধব কি করে মরে গেল? কে করলো এসব? আর গোপাল, গোপাল কোথায় গেল? বাচ্চার কথা মাথায় আসতেই চন্দ্রবতী পাগলের মতো চিৎকার করে বাচ্চার ঘরে ঢুকলো। গোপাল, গোপাল, গোপাল! কিন্তু কক্ষ পুরো খালি ছিল, বাচ্চার কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। ওর খেলনা এদিক ওদিক মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। গোপাল! চন্দ্রবতী আবেগপ্রবণ হয়ে বলে উঠল, এ কি হলো? কোথায় গেলে তুমি গোপাল? ওর চোখ বেয়ে জল ঝরতে লাগলো। হঠাৎ দেখলো বিছানায় একটা চিরকুট রাখা। ও দৌড়ে সেটা খুলে নিয়ে দেখলো তার মধ্যে কিছু লেখা আছে। ঘাবড়াবেন না মহারানী মা, বাচ্চা একেবারে কুশলে আছে। ওকে নিয়ে যেতে চাইলে রাধাপুর গ্রামে আসুন। চন্দ্রবতীর মাথায় একটা ঝড় উঠল। এই লেখা তো ওই সওদাগর উমেশ চন্দ্রের। চন্দ্রবতী রেগে লাল হয়ে গেল। আমি ওকে জীবিত ছাড়ব না। চন্দ্রবতী দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো আর নিজের ঘোড়াটাকে দ্রুত বেগে রাধাপুরের দিকে ছোটালো। নগরের বাইরে গভীর জঙ্গলের উঁচু নিচু টিলা পেরিয়ে এই রাধাপুর গ্রাম। গ্রামের লোকজন নেই, চারিদিক নিস্তব্ধ। অনেক কষ্টে যখন চন্দ্রাবতী ওখানে পৌঁছল, দেখল জনহীন এলাকায় একটু দূরে একটা খুব সুন্দর প্রাসাদ। ও প্রাসাদের কাছে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। এখানে তো কেউ নেই। প্রাসাদের বাইরে একটা শাহী রথ দাঁড়িয়ে আছে। চন্দ্রবতী চিন্তায় পড়ে গেল। তারপর ও নিজের ছুরি বার করে খুব সাবধানে প্রাসাদের ভিতরে ঢুকল। ওখানে ঢুকতেই ওর একটা ঝটকা লাগলো। সামনের দেওয়ালে ওরই পুরনো একটা ছবি টাঙানো ছিল, কিন্তু এই ছবিতে ও একা ছিল না। ওর সঙ্গে শাহী পোশাকে সজ্জিত বছর 26-27-এর এক আকর্ষণীয় যুবক দেখা যাচ্ছিল। কে যুবক? চন্দ্রবতী অবাক হয়ে ওই চিত্র দেখতে থাকলো। আরে, এ সওদাগর উমেশ চন্দ্র নয় তো? আর আমার সঙ্গে এই ছবিতেই বা কেন? এরকম ছবি কেন তৈরি করা হয়েছে? এই আবার কি রকমের ষড়যন্ত্র? তখনই চন্দ্রবতী অন্যদিকে তাকাতেই আরো অবাক হয়ে গেল। ঘরের চারিদিকে সমস্ত দেওয়ালে বড় বড় এই ধরনের ছবি টাঙানো আছে। প্রতিটা ছবিতে চন্দ্রাবতী আর ওই যুবককে নানা রকম অঙ্গভঙ্গিতে দেখা যাচ্ছিল। কোনো ছবিতে ওরা দুজন একে অপরের হাত ধরেছিল, আবার কোনো ছবিতে দুজন দুজনকে আলিঙ্গন করেছিল। এসব দেখে চন্দ্রবতীর মাথা ঘুরতে লাগলো। কে হলো মাননীয়া মহারানী?
তখনই ওখানে একটা আওয়াজ শোনা গেল। হ্যাঁ, এই শিল্পকলা পছন্দ হয়নি আপনার? চন্দ্রবতী দ্রুত পিছন ঘুরতেই দেখল ওখানে শাহী পোশাক পরে ওই আকর্ষণীয় যুবক দাঁড়িয়ে আছে, আর সে মিটিমিটি করে হাসছে, যে চন্দ্রবতীর সঙ্গে ওই ছবিগুলোতে ছিল। কে কে তুমি? চন্দ্রবতী ওর ছুরি হাওয়ায় দুলিয়ে বলল, আর এসব কি চক্রান্ত করছো আমার সঙ্গে? যুবক ধীরে হেসে বলল, চাল তো এখনো দিইনি মাননীয়া মহারানী, কিন্তু হ্যাঁ, প্রস্তুতি সম্পূর্ণ। আপনার সঙ্গে এই বাজি খেলতে খুবই আনন্দ হবে, কিন্তু তার আগে এই খেলোয়াড়ের পরিচয় তো জেনে নিন। আপনার জন্য আমি সওদাগর উমেশ চাঁদ, আপনার মহারাজ বীরেন্দ্র প্রতাপ। আমাকে খুব ভালো বন্ধু ভাবেই জানে, আর ও আমাকে বুদিগড়ের রাজকুমার কপোতাক্ষ নামে চেনে। আর আপনার গুপ্তচর মাধব আমাকে পাগলা হাকিম নামে ডাকত। তো কি ছিল কপোতাক্ষের চাল? চন্দ্রবতীর জন্য ওর পাগলামির পরিণতি কি হবে? এখন কি হতে চলেছে রাধাপুর গ্রামে চন্দ্রাবতীর সঙ্গে? আর ওই বাচ্চাটাই বা এখন কোথায়? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।